আসসালামু আলাইকুম। প্রিয় ব্যাংক জব চাকরি প্রত্যাশীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি পরিবারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব সমন্বিত নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অফিসার জেনারেলের যে পরীক্ষাটি হয়েছিল ৪/৭/২০২৫ তারিখে, সেই প্রশ্নের বেশ কিছু সমাধান করব। আপনারা জানেন যে ব্যাংকের প্রস্তুতি নিতে হয় কম্বাইন্ড, প্রিলি, রিটেন এবং ভাইভা একসাথে নিতে হয়। আর পাশাপাশি অন্যান্য চাকরি থেকে ব্যাংকের চাকরির সুবিধাটা এখানেই, খুবই দ্রুততর সময়ের মধ্যে পরীক্ষাগুলো হয়, আর রেজাল্টও খুব দ্রুততর সময়ের মধ্যে হয় এবং নিয়োগটাও খুব দ্রুততর সময়ের মধ্যে হয়। অর্থাৎ আপনি যদি প্রিলি পরীক্ষা যখন হয়ে যাবে, প্রিলি পরীক্ষা হওয়ার ৬ মাসের মধ্যেই আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। আর এই লক্ষ্যেই ব্যাংকের প্রস্তুতিটাও খুবই অল্প সময় নিলেই কিন্তু একটা ব্যাংকের চাকরি পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি ৪ থেকে ৬ মাস একটা পরিশ্রম করেন, প্রচুর পরিশ্রম করেন ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য, দেখবেন যে খুব দ্রুত কিন্তু চাকরি পরীক্ষা হয়ে যায়। এই একটা সুবিধা আছে। এই লক্ষ্যেই আমরা বিগত সালে আসা যে ব্যাংকের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো একটু সমাধান করব, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তো আজকে আমি আলোচনা করব মূলত বাংলা প্রশ্ন নিয়ে। অর্থাৎ এই যে পরীক্ষাটি হয়েছে, সেই পরীক্ষায় বাংলা অংশে কেমন প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আর পাশাপাশি আপনারা অবশ্যই সাথে খাতা কলম রাখার চেষ্টা করবেন। এটা রাখবেন কিসের জন্য? রাখার উদ্দেশ্যই হচ্ছে মূলত যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে, এটা একদম নোট করে ফেলা। তো আমরা যদি এখানে ভালো করে একটু যদি খেয়াল করে থাকি, তাহলে দেখবেন যে দ্বি-স্বরধ্বনি যুক্ত শব্দ কোনটি। এই যে দ্বি-স্বর বলতে কি বোঝায়? দ্বি-স্বর বলতে বোঝায়, যেমন আমরা যদি ভালো করে যদি দেখি, যেমন আমরা যদি বলি যে আই, এই যে আই একটা শব্দ আছে, তাই না? যেমন দেখেন খাই, হ্যাঁ, তারপর হচ্ছে কি যাই, এই শব্দগুলো দ্বি-স্বরধ্বনি। দ্বি-স্বরধ্বনি সব অর্থ হচ্ছে যে একটা, মানে দুইটা স্বর। দ্বি-স্বরধ্বনির একটা সংজ্ঞা হচ্ছে যে একটা অর্ধস্বরের সাথে যদি একটা পূর্ণ স্বর যদি থাকে, স্বর বলতে স্বরবর্ণ বা স্বরধ্বনি, একটা অর্ধস্বরের সাথে পূর্ণ স্বর থাকলে মূলত দ্বি-স্বরধ্বনি হয়। এখানে দেখেন আই, এই যে এখানে যদি বলি যে এটা দ্বি-স্বরধ্বনির মধ্যেই পড়ে যায়, যদি এখানে অর্ধস্বর নাই, তারপর যেহেতু দুইটা স্বর আছে, এখানে দ্বি-স্বরধ্বনি হয়ে যায়। কিন্তু দেখেন, যেমন দেখেন খাই, এই খাইটাতে দেখেন খয়ের পর একটা অর্ধস্বর আছে না? এই যে আয়ের অর্ধেক অর্ধেক রূপ হচ্ছে কি আকার। তারপর দেখেন এটা হলো অর্ধস্বর, এটা পূর্ণস্বর। এই যে দুইটা যদি পাশাপাশি থাকে, সেটা হলো দ্বি-স্বরধ্বনি। তো এখানে এইভাবে সরাসরি না থাকলেও, এখানে যেমন দেখেন যে মৌল যে শব্দটি আছে, মৌল অর্থাৎ তারপর আছে কি ঔ, তারপর আছে ল, এই ঔটা কিন্তু দ্বি-স্বরধ্বনি। আপনারা জানেন যে দুইটা যৌগিক স্বর আছে, একটা হচ্ছে ওই আর একটা হলো কি ঔ। তো ওই হয়েছে মূলত অযোগ রস্বই মিলে, আর ও হয়েছে মূলত অযোগ রস্যও মিলে। তো যেহেতু এখানে দুইটা স্বর আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর, মৌল। স্বর্ণ হবে না, সোনালী এখানে হবে না। যেমন স, তারপর হচ্ছে ও, তারপর ন, তারপর আকার, তারপর ল, তারপর ইকার। এখানে একাধিক স্বর থাকলেও কিন্তু এই স্বরগুলা একসাথে নাই, আলাদা আলাদা আছে। দেখেন ও এবং আকারের মাঝখানে ন ঢুকে গেছে, অন্য একটা ব্যঞ্জন ঢুকে গেছে, আকার ইকারের মাঝে একটা ব্যঞ্জন ঢুকে গেছে। তো এটা কিন্তু হবে না। তো সঠিক উত্তর হবে কি মৌল। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে, সেটা হচ্ছে যে তোমাকে যেতেই হবে, এই বাক্যে যেতে শব্দের সঙ্গে যে যুক্ত হয়েছে ই, এই ই এর পরিচয়টা কি? তোমাকে যেতেই হবে, এই যে যেতেই, অর্থাৎ যেতে যে শব্দটা আছে, এর সাথে ই একটা প্রত্যয় যুক্ত হয়েছে, এটার পরিচয়টা কি? একটা কথা মনে রাখবেন যে বিভক্তি তো আমরা চিনি, তাই না? 7টা যে বিভক্তি আছে, শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, এগুলো আমরা জানি। যোজক বলতে কি বোঝায়? যোজক যেমন হচ্ছে যে এবং ও, এগুলো কি করে? দুইটা শব্দ বা দুইটার মাঝখানে সংযোগ তৈরি করে। আরেকটা যে নির্দেশক, তো আমরা এটাও তো বুঝি, নির্দেশক, নির্দেশনা দেওয়ার জন্য, তাই না? নির্দেশক। তো এখানে হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে বলক। বলক বলতে কি বোঝায়? বলক শব্দের অর্থ হচ্ছে যে কোথাও যদি আপনি জোর দিতে চান, কোথাও যদি আপনি জোর দেওয়ার জন্য, তাই না? জোর দেওয়ার জন্য, মানে কোনো কাজের প্রতি বা যে কোনো একটা বিষয় জোর দেওয়ার জন্য যদি আপনি ই বা ও, এই যে এই ধরনের যদি প্রত্যয়গুলো যদি আপনি যুক্ত করেন, যেমন দেখেন এমনও হতে পারে, আমরা বলি কিনা কথায় কথায় এমনও হতে পারে, এখানে ওটা হলো বলক। তারপর হলো কি তোমাকেই আসতে হবে, দেখেন মানে আপনি তাকে কিন্তু জোর দিয়ে বলতেছেন, না না অন্য কেউ আসলে হবে না, তোমাকেই আসতে হবে। এখানে ইটা হচ্ছে কি বলক। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? এখানে বলক, অর্থাৎ এখানে জোর দেওয়ার জন্য মূলত ইটা ব্যবহার করছে, তোমাকে যেতেই হবে, তাই না? মানে না যেয়ে কোনো উপায় নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রসঙ্গ আছে? এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে। একদম সরাসরি। মানসী, এটাতে নাকি যোগাযোগ, নাকি ছিন্নপত্র, নাকি কালান্তর?
আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পত্রকাব্য ছিল, যেটা হচ্ছে বাংলা সাহিত্যের দ্বিতীয় পত্রকাব্য। সেটা হচ্ছে মূলত ছিন্নপত্র, যেটা তিনি লিখেছিলেন তার ভাতিজির নাম অবশ্যই আপনারা জানেন। তার নাম হচ্ছে ইন্দিরা দেবী, তাই না? ইন্দিরা দেবী চৌধুরানী, তাই না? ইন্দিরা দেবী চৌধুরানী, তিনি মূলত তাকে উদ্দেশ্য করে। তো ইন্দিরা দেবী চৌধুরানীর যে স্বামী ছিল বা তার যে স্বামী সবাই আমরা জানি, তার নাম হচ্ছে কি প্রমথ চৌধুরী। তো তিনি যখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে অবস্থান করেছিলেন, তিনি বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। তো বাংলাদেশে অবস্থানকালে তিনি একটি পত্রকাব্য লিখেছিলেন, অর্থাৎ ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে তিনি প্রথমে 151টি চিঠি লিখেছিলেন, পরে আরও 2টা বৃদ্ধি করে সর্বমোট এখানে 153টি চিঠি আছে। তো এর অধিকাংশ চিঠি, অর্থাৎ এর মোটামুটি সবগুলো চিঠি তিনি লিখেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী, অর্থাৎ তার ভাতিজিকে উদ্দেশ্য করে। তো এইখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ আছে। তিনি বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের রূপ, বাংলাদেশের মানুষ, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক, মানে সবকিছুকে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন তার এই চিঠিতে। তো এই ছিন্নপত্র, এই পত্রকাব্যেই কিন্তু সরাসরি তিনি বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশ প্রসঙ্গ কিন্তু এখানে আছে। এটাই হলো বাংলা সাহিত্যের প্রথম, দ্বিতীয় পত্রকাব্য। আর বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য যেটা লিখেছিল মাইকেল মধুসূদন দত্ত, আমরা জানি সেটাকে, সেই নামটা তো আমরা সবাই জানি বা সকলেরই জানা আছে। সেটা হচ্ছে কি সেটা কি ছিল? বীরঙ্গনা পত্রকাব্য। সেটা ছিল বীরঙ্গনা পত্রকাব্য, বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক পত্রকাব্য। আর দ্বিতীয় পত্রকাব্য ছিল মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছিন্নপত্র। আর একটা আছে ছিন্নপত্রাবলী নামে, রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা আছে ছিন্নপত্রাবলী। সেই ছিন্নপত্রাবলীতে আবার 252টি পত্র আছে, 252টি পত্র সেখানে আছে। এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এই তথ্যগুলোই আপনাদের পরীক্ষায় সাধারণত আসে। ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে? দেখেন, অনুসর্গ মানে কি? যেটা শব্দের পরে বা শব্দের পরে সাধারণত যুক্ত হয়। তো এখানে যেমন দেখেন, ভালো করে, তাই না? ভালো করে কাজ করো। এখানে দেখেন, ভালো করে কাজ করো, আমার পক্ষে এটা সম্ভব নয়, সে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে। বিশেষ করে খেয়াল করে দেখেন, এখানে একটা করে নামে একটা কি আছে, অনুসর্গ আছে, করে। এটা হলো ক্রিয়াজাত একটা অনুসর্গ। কারণ কি? দেখেন, কাজটা যে সে করবে, সেই কাজটা সে কিভাবে করবে? ভালো করে করবে। এখানে করেটা কিন্তু একটা অনুসর্গ হিসাবে কাজ করেছে, এবং এই অনুসর্গটা হচ্ছে কার সাথে যুক্ত? এই যে করে, এই করেটা হচ্ছে মূলত কাজ করার সাথে যুক্ত। মানে সে কাজটা করবে কি করে? করে করবে, অর্থাৎ ভালো করে করবে। এখানে করেটা মূলত ক্রিয়াজাত অনুসর্গ হিসাবে কাজ করেছে। সঠিক উত্তর হবে কি? এ। এরপর যেমন দেখেন, নাছরবান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা? এটা তো একদম মুখস্থের বিষয়। নাছরবান্দা বলতে কি বোঝায়? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে খয়ের খা, তীর্থের কাক, নাকি চীনেযোগ। তো সহজ ভাষায় যদি বলি যে চীনেযোগ মানে কি? নাছরবান্দা। চীনেযোগ বলতে কি বোঝায়? চীনেযোগের বৈশিষ্ট্য হচ্ছে শরীরে যেখানে লাগবে একদম কি হবে? এটে থাকবে। তো এই জন্য চীনেযোগ এখানে কি হচ্ছে? মূলত নাছরবান্দা অর্থ প্রকাশ করেছে। এরপর যদি আমরা ভালো করে যদি খেয়াল করে থাকি, ঠিক আছে, এরপর যদি আমরা পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা। এই যে ময়মনসিংহ গীতিকা, এটা এখানকার একটা অন্যতম একটা পালা হচ্ছে দেওয়ানা মদিনা পালা। এটা মূলত কার তৈরি? এই যে দেওয়ানা মদিনা যে পালাটি আছে, এটা মূলত কার লেখা? আমরা জানি যে মনসুর বয়াতি নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি এটা কি করেছেন? রচনা করেছেন, তাই না? রচনা করেছেন। আর এই যে ময়মনসিংহ যে গীতিকা যেটি আছে, এটি তো আমরা সবাই জানি যে এটা সংগ্রাহক কে ছিলেন? সংগ্রাহক ছিলেন কি? দীনেশ চন্দ্র সেন, তাই না? এটা সংগ্রহ করেছিলেন মূলত, এটা সংগ্রাহক ছিলেন কি? তার নাম হচ্ছে কি? দীনেশ চন্দ্র সেন। এবং এটি সম্পাদনা করেছিলেন কি? এই ময়মনসিংহ গীতিকা এটা সম্পাদনা করেছিলেন আমরা সবাই জানি, তার নাম হচ্ছে চন্দ্রকুমার দে, তাই না? তারা এগুলো সংগ্রহ এবং কি করেছেন? এটাকে সম্পাদনা করেছেন। তো এটার অন্যতম একটা পালা হচ্ছে দেওয়ানা মদিনা, যেটা 1923 সালে প্রকাশিত হয়েছিল, বা 23 সালে এটাকে প্রকাশ করা হয়। এখানেকার অন্যতম চরিত্র হচ্ছে আলাল দুলাল। এই যে আলাল দুলাল, হ্যাঁ, আর একজন হচ্ছে কি, আরেকটা মেয়ে একটা চরিত্র ছিল, সেটা হচ্ছে মূলত কি? এই যে মদিনা। এই যে প্রেম বিরহ, মদিনার যে বিরহ, এটাকে মূলত এখানে উপস্থাপন করা হয়েছে, তাদের প্রেম বিরহ। তো এটাই হচ্ছে মূলত দেওয়ানা মদিনা পালা, যেটা সংগ্রহ করেছেন বা যেটা রচনা করেছেন মূলত মনসুর বয়াতি। আর এটা সংগ্রহ করেছেন দীনেশ চন্দ্র সেন, আর এটা সম্পাদনা করেছেন অর্থাৎ ময়মনসিংহ গীতিকা যেটা, তাই না? চন্দ্রকুমার দে। এরপর যে প্রশ্নটি আছে, পরবর্তী যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে? তো এটা একদম আপনাদের তো এখানে টেকনিক কিছুই নেই, সেটা আমরা জানি।
যে সরাসরি তারিখটা আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের অন্যতম একজন মুসলিম কবি তিনি হচ্ছেন কি কবি আল মাহমুদ, যিনি প্রয়াত হয়েছেন 15 ফেব্রুয়ারি 2019 সালে। তিনি প্রয়াত হয়েছেন। এই দুনিয়ার মায়া ছেড়ে তিনি কি করেছেন, পরকালে তিনি বা পরপারে তিনি পাড়ি জমিয়েছেন। ইউসুফ জুলেখা কার শাসনামলে রচিত? দেখেন, ইউসুফ জুলেখা এটা একটা মধ্যযুগের অন্যতম একটা সাহিত্যকর্ম। এটার রচয়িতা মূলত হচ্ছেন কি শাহ মোহাম্মদ সগির। আমরা তার নাম জানি শাহ মোহাম্মদ সগির। তিনি মূলত এটা কি করেছেন, রচনা করেছেন, শাহ মোহাম্মদ সগির। তো এই যে শাহ মোহাম্মদ সগির তিনি রচনা করেছেন, এটা মূলত রচনা হয়েছিল সে সময় এই বাংলার সম্রাট যিনি ছিলেন, হ্যাঁ, তার নাম হচ্ছে কি গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলেই তিনি এটি মূলত রচনা করেছেন বলে জানা যায় আর কি, গিয়াসউদ্দিন আজম শাহের আমলেই। আর এটি হচ্ছে মূলত কি রোমান্টিক একটা প্রণয়োপাখ্যান। এটা হচ্ছে কি একটা রোমান্টিক আখ্যান কাব্য। এটা মূলত ইউসুফ জুলেখা হচ্ছে মূলত রোমান্টিক আখ্যান কাব্য, অর্থাৎ পবিত্র কোরআনে যে ইউসুফ এবং জুলাইখার যে কাহিনী আছে সেই কাহিনী অবলম্বন এখানে রচনা করা হয়েছে। তবে এখানে বেশ কিছু আরো রসকস এখানে বৃদ্ধি করা হয়েছে, মানে এটাকে আরেকটা কাব্যিক একটা ধারা প্রদান করা হয়েছে আর কি। তাহলে গিয়াসউদ্দিন আজম শাহের আমলেই মূলত এটা কি হয়, তিনি এটা রচনা করেছেন। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে যে গ্রিক নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? একটা গ্রিক নাটক ছিল, অর্থাৎ গ্রিক রাজা, সেই গ্রিক রাজা ছিল বা গ্রিসের একজন রাজা ছিলেন। আমরা যদি দেখি সেই গ্রিসের যে রাজা ছিলেন, এই গ্রিসের রাজা তার নাম হলো কি রাজা ইডিপাস। তো তাকে কেন্দ্র করে একটি নাটক রচিত হয়েছিল, সেই নাটকের নাম হচ্ছে ইডিপাস নাটক। তো এটাকে বাংলায় অনুবাদ করেছেন তিনি হচ্ছেন আমাদের, মানে এই যে ইডিপাস যেটা আছে, ইডিপাস তো মূলত রচনা করেছে কে? এটা করেছে মূলত সফোক্লিস নামক একজন কবি মূলত এটা কি করেছেন, রচনা করেছেন, এই ইডিপাসের রচয়িতা। আর এটাকে মূলত বাংলায় অনুবাদ করেছেন কে? এটাকে ইডিপাসের বাংলায় অনুবাদ করেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের দেশের একজন কবি, তার নাম হচ্ছে কি সৈয়দ আলী হাসান, যিনি বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে অসংখ্য গ্রন্থ লিখেছেন। এই সৈয়দ আলী হাসান তিনি মূলত এই ইডিপাসের বাংলা অনুবাদ করেছেন। কোন বানানটি প্রমিত নয়? এরপর দেখেন যে কোন বানানটি প্রমিত নয়। এখানে তিনটা অপশন আছে, একটা হলো কি অভ্যুত্থান, যাত্রাভিমান, পরিষেবা। তো অভ্যুত্থান দেখেন অভিযোগ উত্থান, এটা সন্ধিজাত শব্দ, এটা ঠিক আছে। পরিষেবা বানানটাও ঠিক আছে, পরিষেবা। পরিষেবা বানানটা আমরা দেখি যে মূর্ধন্য ষ এখানে ভুল হতে পারে কিনা। দেখেন প, তারপর আছে র, তারপর দেখেন ই আছে, তারপর দেখেন স, তারপর একার, তারপর হচ্ছে বা, তাই না, ই বা একার। আমরা জানি যে অ এবং আ ছাড়া এই দুটো স্বরবর্ণ ছাড়া বাকি যতগুলো স্বর আছে, রস্বই থেকে শুরু করে একদম রি পর্যন্ত, এই স্বরের পরে যদি কখনো স আসে সেই স্বরটা কি হয়, মূর্ধন্য স হয়। তো র এর পরে একটা স্বর মানে এখানে দেখেন এর ধ্বনির পরে কি আসছে, স আসছে, সেই স্বরটা মূর্ধন্য স হবে। এই বানানটাও ঠিক আছে। আরেকটি অপশন যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, আরেকটি অপশন সেই অপশনে কি আছে, আরেকটি অপশন দেখেন যে স্বায়ত্তশাসন। তো বানানগত দিক থেকে যে স্বায়ত্তশাসন যে বানানটা আছে এটা কিন্তু ঠিক আছে। স্বায়ত্ত বানান কিন্তু এটা স্বায়ত্ত বানান কিন্তু কি হয়, তয় ত হয়, নিচে বফলা কিন্তু হবে না। তো এই বানানটিও ঠিক আছে। তাহলে এখানে বানান ভুল আছে কোথায়, বানান ভুল ঠিক কোন জায়গায় আছে? এখানে যদি আরেকটা অপশন দেখি সেটি হচ্ছে যে যাত্রাভিমান, তাই না, যাত্রাভিমান। এই যাত্রাভিমান বানানটা কিন্তু প্রমিত নয়, ঠিক আছে, এটা প্রমিত বানান। এই যাত্রাভিমান শব্দটা কিন্তু প্রমিত নয়, এটার মূলত প্রমিত উচ্চারণ হচ্ছে কি জাত্যভিমান, মানে এটার প্রমিত উচ্চারণ হচ্ছে কি জাত্যভিমান, প্রমিত উচ্চারণ হলো জাত্যভিমান। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে। পরবর্তী যে প্রশ্নটি আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা বিষয়ক গ্রন্থ কোনটা? বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ। তো বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ অনেকগুলো আছে, যেমন দেখেন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, এটা লিখেছেন কে? আব্দুল হাই লিখেছেন। কবিতার কথা লিখেছেন কে? সৈয়দ আলী হাসান, তাই না। এরপর দেখেন বৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামে অনেক সাহিত্যিক কি করেছেন বা অনেক কবি সাহিত্যিক এটা লিখেছেন, যেমন অসিত কুমার লিখেছেন, আব্দুল হাই লিখেছেন, আলী হাসান লিখেছেন। এর মধ্যে ইতিবৃত্ত নিয়েই আরেকজন লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো তিনি লিখেছেন বাংলা ভাষার ইতিবৃত্ত। মনে রাখবেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখেছেন তিনজন, তাই না। একজন হচ্ছেন কি অসিত,
আরেকজন হচ্ছেন হাই, আরেকজন হচ্ছেন আলী। তিনজন লিখেছেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখছেন অসিত কুমার, আব্দুল হাই, আলী হাসান। কিন্তু বাংলা ভাষার ইতিবৃত্ত এটা মূলত লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি লিখেছেন বাংলা ভাষার ইতিবৃত্ত। এই ভাষার এবং সাহিত্যের মধ্যে পার্থক্য আছে, একটু ভালো করে দেখলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে চন্দ্রবতী কোন শতকের কবি, তাই না? চন্দ্রবতী কোন শতকের কবি? আমরা জানি যে চন্দ্রবতী হচ্ছে মূলত 16 শতকের একজন কবি। তার জন্ম আনুমানিক 1550-এর দিকে হয়েছে বলে জানা যায় বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জ জেলায় তার জন্ম হয়েছে বলে জানা যায়। এবং শুধু তাই না, এই চন্দ্রবতীকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিও বলা হয়ে থাকে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, তাকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিও বলা হয়ে থাকে। আর তিনি মূলত মনসামঙ্গল কাব্যের অন্যতম একজন রচয়িতা ছিলেন। তার হচ্ছে কি দ্বিজবংশী দাস, তাই না? আমরা নিশ্চয়ই পড়েছি যে মঙ্গল কাব্যের একটা অন্যতম একটা ধারা হচ্ছে কি মনসামঙ্গল। এই মনসামঙ্গলের একজন রচয়িতা ছিলেন, তার নাম হচ্ছে কি দ্বিজবংশী দাস। এই দ্বিজবংশী দাসের কি তিনি মূলত একজন কন্যা আর কি। দ্বিজবংশী দাসের কন্যা ছিলেন কে? এই চন্দ্রবতী। এই তথ্যগুলো আপনারা ভালো করে অবশ্যই পড়বেন। এরপর যদি আমরা ভালো করে দেখি যে এরপরে যে প্রশ্নটি আছে 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটা? একটু ভালো করে দেখেন যে 52 ভাষা আরেক ফাল্গুন, হ্যাঁ এটা তো প্রথম কি একটা উপন্যাস ছিল, তো কবর নাটক যেটা মুনি চৌধুরী লিখেছেন, তাই না? জহির রায়হান লিখেছেন আরেক ফাল্গুন, আর্তনাদ, হ্যাঁ শওকত ওসমান লিখেছেন। কিন্তু চিলেকোঠার সেপাই যেটা, এটা লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, চিলেকোঠার সেপাই লিখেছেন আর কি। তো এটা মূলত লেখা হয়েছে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে। 69-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, হ্যাঁ সেই গণ অভ্যুত্থান নিয়েই মূলত কি লেখা? এই সাহিত্যকর্ম লেখা। তো এখানে যেটা বলা হয়েছে যে 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটা, এখানে তিনটাই মূলত 52 ভাষা আন্দোলনে রচিত। একটাই শুধু নয়, সেটা হচ্ছে চিলেকোঠার সেপাই। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? চিলেকোঠার সেপাই। এই চিলেকোঠার সেপাই লেখা হয়েছিল মূলত 69-এর গণ অভ্যুত্থান নিয়ে। ঠিক আছে, এরপর যদি আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে কাজ করেছিল কি? প্রগতি, মুসলিম ভারত, স্বর্গত নাকি শিখা? আমরা সবাই জানি যে শিখা যে পত্রিকাটি আছে এটাই কি হয়েছিল? মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসাবে এটা মানে কাজ করতো। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই শিখা পত্রিকাটা প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে। এটা মূলত প্রতিষ্ঠিত হয় 1926 সালে, আর এটাকে প্রকাশ করা হয় বা এটা প্রকাশিত হয়েছিল 1927 সালে। এটার প্রথম যিনি সম্পাদনা করেছেন তার নাম হচ্ছেন কে? আবুল হোসেন, তাই না? আবুল হোসেন প্রথম যে সম্পাদক ছিলেন, যিনি সেই প্রতিষ্ঠাতা সম্পাদক যদি বলা হয়, তার নাম হচ্ছে আবুল হোসেন। তিনি মূলত এটা কি করেছেন? সম্পাদনা করেছিলেন আর কি। তো এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে, এবং বর্তমান সময়ে মুসলিম সাহিত্য থেকে বেশ ভালো প্রশ্ন আসতেছে। অন্যান্য শব্দের মধ্যে কয়টি অক্ষর পাওয়া যায়? এই যে অক্ষর যে অধ্যায় আছে, অক্ষর তো আমরা জানি যে অক্ষর আছে, যেমন আমরা যদি ভালো করে থাকি, তাই না? স্বরান্ত অক্ষর আছে। এরপর হলো কি অক্ষর দুই প্রকার। অক্ষর যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, তো অক্ষর হচ্ছে দুই প্রকার, স্বরান্ত অক্ষর আর একটা হলো কি ব্যঞ্জনাত্মক অক্ষর। স্বরান্ত অক্ষর এবং কি ব্যঞ্জনাত্মক অক্ষর। স্বরান্ত অক্ষর কোনটা? যে যার শেষে স্বরধ্বনি থাকে, যেমন ভাষা, এখানে দেখেন শেষে স্বরধ্বনি আছে। মা, এটা শেষে কি আছে? স্বরধ্বনি আছে। বাবা, এটা শেষে কি? স্বরধ্বনি আছে। কিন্তু ব্যঞ্জনাত্মক ধ্বনিটা দেখেন ভালো করে যদি আমরা বলে থাকি, আমরা যদি বলি যে কলম, এই যে দেখেন ব্যঞ্জন ধ্বনি, তাই না? এরপর যদি আমরা বলি যে নজর, এই যে দেখেন নজর, এটা কি হবে? এরপর যদি আমরা বলি যে অভিধান, দেখেন অভিধান, শেষের বর্ণটা দেখেন ব্যঞ্জন বর্ণ। তো এই স্বরান্ত অক্ষরের আরেকটা নাম হচ্ছে মুক্তাক্ষর, কারণ এখানে কি থাকে? অক্ষরের উচ্চারণটা চালু থাকে, যেমন ভাষা, মা, হ্যাঁ মুখটা কিন্তু খোলা থাকতেছে। আর ব্যঞ্জনাত্মক অক্ষর মানে কি? এটা বলা হয় যে বদ্ধাক্ষর বলা হয়। বদ্ধাক্ষর কেন বলা হয়? কারণ এখানে সাউন্ডটা থেমে যায়, যেমন নজর, অভিধান, তাই না? এরপর যেমন দেখেন গোলাম, এরপর দেখেন যেমন দেখেন অক্ষর, এই যে অক্ষর শব্দটা নিজেও ব্যঞ্জনাত্মক অক্ষর। তো এখানে যেটা বলা আছে যে অন্যান্য শব্দে উচ্চারণ করলে কয়টি অক্ষর পাওয়া যায়, এই অন্যান্য শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখেন অন,
ন্যা, ন, তিনটা অক্ষর পাওয়া যায়। তাহলে এই অন্যান্য শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, মূলত তিনটা অক্ষর এখানে পাওয়া যায়। এরপরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি যদি আমরা দেখি, উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? উপসর্গ যোগে গঠিত শব্দ দেখেন এখানে দেন গুণ ও মান, গুণের সাথে মান যুক্ত হয়েছে, তো উপসর্গ তো শুরুতে যুক্ত হয়, উপসর্গ তো শব্দের কোথায় শুরুতে যুক্ত হয়, তাহলে এটা হবে না। এবার দেখেন চলো মান, চলের সাথে মান যুক্ত হয়েছে, এটা তো প্রত্যয়, মানটা হচ্ছে প্রত্যয়, এটা মানটাও প্রত্যয়, বুদ্ধিমান এটা বুদ্ধিযোগ মান মানে বুদ্ধিযোগ মতুপ, তাই না, গুণযোগ মতুপ। হ্যাঁ, চল যোগ কি হবে, চল যোগ কি হবে, চল যোগ মান, তাই না, চলমান। তো এই যে একটা চল যোগ শান্স, হ্যাঁ, যেহেতু চলটা হচ্ছে কি চলমান, এখানে চল শব্দটা হলো কি শব্দ, এটা হলো কৃত প্রত্যয় অন্তর্ভুক্ত, এই দুটো তদ্ধিত প্রত্যয় হবে। তো এখানে দেখেন অনুমান, এই অনু দেখেন অনু এখানে কি এসেছে, মানের শুরুতে অনু বসেছে, এটাই হবে সঠিক উত্তর, এটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। এরপরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে মুহূর্তের কবিতা। এই মুহূর্তের কবিতা যে কাব্য একটি আছে, এই কাব্যটি মূলত কাব্যগ্রন্থটি কার লেখা? আহসান হাবিব, ফরুগ আহমেদ। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে অপশনগুলো আছে সেটা দেখি, মুহূর্তের কবিতা মূলত কার লেখা? আহসান হাবিবের লেখা নাকি অন্য কারো লেখা, সেটা যদি আমরা দেখি। এরপর যে আরো দুইটা অপশন আছে এখানে, সেটি হচ্ছে হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমানের লেখা, হাসান হাফিজুর রহমান নাকি আলাউদ্দিন আল আজাদ, মূলত এটি কার লেখা? তো আমরা জানি যে মুহূর্তের কবিতা এটা হচ্ছে মূলত একটা সনেট সংকলন ছিল, যেটা 1963 সালে প্রকাশিত হয়েছে, যেটা এটা একটা মূলত সনেট সংকলন। আমরা যদি দেখি প্রশ্নটি আবার যদি দেখি, হাসান হাফিজুর রহমান, তাই না, এই যে দেখেন যে প্রশ্নটি ছিল মুহূর্তের কবিতা, এই যে মুহূর্তের যে কবিতাটি ছিল, মুহূর্তের কবিতাটা মূলত কার লেখা? এই মুহূর্তের কবিতা হচ্ছে মূলত একটা সনেট সংকলন, এটা হচ্ছে মূলত একটা সনেট ধর্মী সংকলন, যেটি 1963 সালে প্রকাশিত হয়েছিল, এবং এটা লিখেছে মূলত আমাদের ফরুগ আহমেদ, একজন ইসলামিক কবি এবং মুসলিমদের একজন অন্যতম একজন কবি, তিনি মূলত এটি লিখেছিলেন। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি অ্যাপিস্টোমোলজি। এই অ্যাপিস্টোমোলজি শব্দের বাংলা পরিভাষা কি? তো এটা তো যে আপনাদের মনে রাখতে হবে, এখানে তো আর কোনো টেকনিক নাই, এটার বাংলা পরিভাষা কি? তো এটা আমরা জানি যে অ্যাপিস্টোমোলজি যে বাংলা যেটা আছে এটা হচ্ছে মূলত হচ্ছে জ্ঞান তত্ত্ব, তাই না, যেটাকে বলা হয় কি জ্ঞান তত্ত্ব বলা হয়। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, জ্ঞান তত্ত্ব আর কি, এটা হচ্ছে মূলত কি জ্ঞান তত্ত্ব, তো এটা আপনাদের জানতেই হবে। এই পরিভাষাগুলো বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন যে তথ্যের যে পরিভাষাগুলো। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসিকা কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসিকা, এই উপন্যাসিকা বলতে কি বোঝায়? যেটা হচ্ছে কি ছোট গল্পের থেকে একটু বড়, যে গল্পটা বা যে উপন্যাসটা হচ্ছে ছোট গল্পের চেয়ে বড়, ছোট গল্পের চেয়ে কি বড়, কিন্তু উপন্যাসের চেয়ে ছোট। একটা উপন্যাসের যে নির্দিষ্ট একটা ইয়ে থাকে, মানে পরিমাপ যে থাকে, বা উপন্যাসের একটা নির্দিষ্ট ধারা থাকে বা আকার আকৃতি থাকে, তার থেকে একটু ছোট, কিন্তু এটা বড় হলেও কিন্তু উপন্যাসের চেয়ে ছোট, কিন্তু উপন্যাসের চেয়ে ছোট, সেটাকে বলা হয় কি ঔপন্যাসিকা বলা হয়। তো সৈয়দ ওয়ালিউল্লাহর এখানে যে উপন্যাসগুলো আছে, নয়নচাড়া, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ, এখানে মূলত তার হচ্ছে কি শিম কিভাবে রান্না করতে হবে, শিম কিভাবে কি করতে হবে, রান্না করতে হবে। তো উপন্যাসিকা, উপন্যাসিকার ইংরেজি পরিভাষাটাও আপনাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে কি নোভেলা। নোভেলা শব্দের অর্থ হচ্ছে কি উপন্যাস। তো এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটা উপন্যাসিকা হচ্ছে শিম কিভাবে রান্না করতে হবে। এরপর দেখেন পরবর্তী যদি আমরা অপশনে যদি যাই, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্রটি কোনটা ছিল? এই যে প্রতীচ্য যে পৌরাণিক একটা চরিত্র যেটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মূলত একটা যে পৌরাণিক যে চরিত্র, সেটা হচ্ছে অরফিয়াস। এই অরফিয়াস চরিত্রটি মূলত বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম কি করেছেন, ব্যবহার করেছেন। তো বিদ্রোহী কবিতা যেটা আছে এটা মূলত লেখা হয়েছিল 1921 সালের ডিসেম্বর মাসে, কাজী নজরুল ইসলাম এটা তিনি লেখা শুরু করেন, লিখেছেন আর কি, এবং 1922 সালে 6 জানুয়ারি, 1922 সালের 6 জানুয়ারি এটি কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল, এবং এটি প্রকাশিত হয়েছিল মূলত সাপ্তাহিক বিজলি পত্রিকায়, এটি মূলত প্রকাশিত হয়েছে সাপ্তাহিক বিজলি পত্রিকায়, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে এটি মূলত ছিল অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটা কবিতা। আপনারা জানেন যে 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি, যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ছিল, সেই কাব্যগ্রন্থটি 1922 সালে কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল 1922 সালে। সেই কাব্যগ্রন্থের প্রথম যে কবিতাটা ছিল সেটা আমরা সবাই জানি প্রলয় উল্লাস, এবং শেষ কবিতাটার নাম হচ্ছে কি মহরম। আর দ্বিতীয় যে কবিতাটি ছিল সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা।
এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তী যেটি আছে প্রশ্ন, রঙিলা নায়ের মাঝি এটা কার লেখা? রঙিলা নায়ের মাঝি মূলত কার লেখা? এটা অবশ্যই পারার কথা যে রঙিলা নায়ের মাঝি কার লেখা, তাই না? এটা হচ্ছে মূলত একটা কাব্যগ্রন্থ ছিল। এই রঙিলা নায়ের মাঝি এটা মূলত একটা কাব্যগ্রন্থ ছিল, যে কাব্যগ্রন্থটি আমাদের পল্লী কবি, তাই না, জসিমউদ্দিন, যাকে আমরা পল্লী কবি নামে চিনি, এই পল্লী কবি জসিমউদ্দিন এই কাব্যগ্রন্থটি লিখেছিলেন। এটা মূলত যে বাউল গান আছে প্লাস ভাটিয়ালি যে গান আছে, এই দুই গানের, তাই না, ভাটিয়ালি যে গান আছে, এই ভাটিয়ালি এবং বাউল গান, এই দুই গানের একটা সংমিশ্রণ তিনি এখানে ঘটিয়েছেন। মানে এখানকার একটা ঐতিহ্য তিনি তুলে ধরেছেন আমাদের দেশের রঙিলা নায়ের মাঝির মধ্যে। এরপর দেখেন অভিধানে কোন শব্দটি আগে বসবে। তো এইগুলো তো হচ্ছে আপনাদের বুঝতে হবে যে অভিধানে কিভাবে বসে। দেখুন, যেমন দেখেন চাপা, আচ্ছা সবগুলোতে চ, চ তো আগে বসবেই। তো চ এর পরে কি বসবে? আকার বসবে। অ তো বসেনি, তারপর কি আছে? আকার। দেখেন সবগুলোতে আকার আছে, বুঝলাম যে কি আছে? আকার আছে। এরপরে বর্ণ দেখেন যে প, এরপরে বর্ণ হচ্ছে কি? প। কিন্তু প এর আগে ত থ দ ধ ন, ন আছে কিন্তু। আবার প এর একটা বর্ণ হচ্ছে ম, আবার ল, ল তো হচ্ছে আরো পরে, তো ল তো এমনিতেই বাদ। আবার আপনি যদি ম কে যদি হিসাব করেন, ম কেও বাদ দিলেন, কারণ প আছে। প এর মানে ম এর আগের বর্ণ তো প, প ফ ব ভ ম, প আছে। আরো প এর আগের বর্ণ হচ্ছে ত থ দ ধ, দন্ত ন, দন্ত ন কিন্তু আগে আছে। কিন্তু দন্ত ন আগে থাকলে কি হবে? এটার উপর কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে, তার মানে চন্দ্রবিন্দু যদি থাকে তার মানে এটা কিন্তু আগে হয়। তাহলে চন্দ্রবিন্দু আল্লাহ শব্দটা যেটা আছে এটাই কি হবে? এখানে আগে হবে। চাপা শব্দটি, অর্থাৎ চন্দ্রবিন্দু সাধারণত আগে হয়, এখানে চাপা বানানে কি হবে? চন্দ্রবিন্দুটাই আগে বসবে। এরপর যেমন দেখেন, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? চাপ এখানে সঠিক উত্তর কি হবে? চাপা হবে, চাপা। অশ্বের চালককে এক কথা কি বলে? এখানে একটু পেঁয়াজ আছে, অনেকে হয়তো ভুল করে এখানে সারথি দিতে পারেন। সারথি বলতে কি বোঝায়? রথ বা গাড়ির চালককে কি বলা হয়? সারথি বলা হয়। ভুল যেন না হয়, রথ বা গাড়ির চালককে বলা হয় সারথি, কিন্তু এখানে বলা হয়েছে অশ্বের চালক। অশ্বের চালক বলতে কি? যেমন উটের চালক, উটের চালক কি বলা হয়? জকি বলা হয়, আমরা তো সবাই জানি। ঘটককে কি বলা হয়? যে ঘটকালি করে, বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। আর জকি তো বুঝি যে যে হচ্ছে কি উটের চালককে কি বলা হয়? জকি বলা হয়। কিন্তু এখানে হচ্ছে যেটা হলো সাদি, সাদি দুইটাই সঠিক, সাদি বা সাদি দুইটা বানানি সঠিক আর কি। তো এই সাদির চালক, সাদি অর্থাৎ ঘোড়ার চালককে কি বলা হয়? সাদি বলা হয়ে থাকে। এখানে সঠিক উত্তর হবে কি? সাদি। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে যে গন্ডুস অর্থ কি? তো গন্ডুস বলতে কি বুঝে? এখানে যে অপশনটি আছে যে গন্ডুস, গন্ডুস অর্থ কি কেঁচো হবে কিনা, তাই না? এরপরে যে অপশনগুলো আছে সেটা যদি আমরা দেখি তাহলে স্পষ্টভাবে বুঝবো যে গেন্ডুস শব্দ অর্থ কি, গন্ডুস শব্দ অর্থ কি কেঁচো হবে নাকি অন্য কিছু হবে। আর যে অপশনগুলো এখানে দেওয়া আছে একটু যদি ভালো করে দেখি, নাকি এটা কি যোগ হবে নাকি অল্প পানি হবে। তো একটু আগে আমরা দেখেছি যে ক নাম্বার যে অপশনটি ছিল সেটা হচ্ছে কি? কেঁচো ছিল। তো খেয়াল করে দেখেন গন্ডুস বলতে কি বোঝায়। হ্যাঁ, তার গন্ডুস বলতে যেটা বোঝায়, গন্ডুস, এই গন্ডুস বলতে বোঝায় যে হাতের তালুতে, তাই না? কোথায়? হাতের তালুতে যে পানিটুকু রাখা হয়, হাতের তালুতে যদি আপনি পানি নেন তাহলে সেটা কি কি বলা হবে? গন্ডুস বলা হবে। তো হাতের তালুতে পানি যদি রাখেন, তো হাতের তালুতে পানি রাখলে কি হয়? পানিটা সাধারণত অল্প একটু পানি ধরে, অল্প অল্প পানি ধরে। এই সামান্য পানিটাকে বলা হয় কি? মূলত গন্ডুস বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি উত্তর হবে কি? অল্প পানি। এরপরে যদি প্রশ্নটা দেখি যে কোন দুটি শব্দ পদ্মে শব্দের সমার্থক শব্দ। দেখেন এখানে কোন দুটি শব্দ পদ্মে শব্দের সমার্থক শব্দ। দেখেন উদক নাকি পয়? অবশ্যই না। নলিন নাকি সজীব? দার জায়া নাকি দার, নাকি মিহির নাকি মিত্র? ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কি? নলিন এবং সজীব, রাজীব আর কি। তো পদ্মের কিন্তু আরো অসংখ্য কি আছে? সমার্থক শব্দ আছে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, পদ্মের তো অসংখ্য সমার্থক শব্দ, যেমন দেখেন উৎপল, শতদল, তামরস। হ্যাঁ, যেমন আমরা যদি খেয়াল করি যে উৎপল, এরপর দেখেন শতদল, এরপর যদি বলি যে তামরস, এরপর যদি বলি যে পঙ্কজ, হ্যাঁ তাই না? পঙ্কজ, উৎপল, শতদল, তামরস, পঙ্কজ। হ্যাঁ, এরপর হলো কি? সরজ, কুমুদ। এগুলোও কিন্তু এই পদ্মের সমার্থক শব্দ। আরো আছে দেখেন যে সরজ, তারপর হচ্ছে কি? কুমুদ। এগুলো হচ্ছে পদ্মের সমার্থক শব্দ। তো এগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন যে নলিন এবং কি রাজীব, তাই না? এটা হচ্ছে কি? পদ্মের সমার্থক শব্দ। তো এই পর্যন্তই। আপনারা এই প্রশ্নগুলো বাসায় সুন্দর করে সমাধান করবেন। বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো যত বেশি সমাধান করবেন তত ব্যাংকের চাকরি পরীক্ষার যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিটা বেশি মজবুত হয়ে যাবে এবং আরো বেশি আপনারা এই বিষয়ে কি হতে পারবেন? অগ্রসর হতে পারবেন, বা আপনাদের একটা ধারণা হবে যে কিভাবে ব্যাংকের চাকরি
বাংলা অংশের প্রশ্ন হয়ে থাকে এবং কোন কোন টপিক থেকে হয়। এই জন্য এই প্রশ্নগুলো যখন সমাধান আপনারা শুনলেন বা ক্লাসটি যখন করবেন, অবশ্যই আপনারা একটা নোট খাতা নিয়ে দেখবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে। এভাবে আপনারা প্রস্তুতি নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।